আজ 2 মাস নিজের কলেজের অধ্যাপকের চাকরি পাওয়ার পর কিশোর যে নিজের থেকেই মাসোহারা নেওয়া বন্ধ করে দিয়েছে, রাগের মাথায় সে কথা তিনি স্মরণ করতে পারলেন না। পশুপতিবাবু বাড়ির বাইরে একেবারে ফুটপাতে গিয়ে দাঁড়িয়েছিলেন। কিশোর ছুটে তার কাছে গিয়ে ব্যগ্র মিনতির কণ্ঠে বলল, বাবা, আপনার পায়ে পড়ছি, এখনই যাবেন না। কাল সমস্ত রাত ট্রেনে এসেছেন। একটা খালি ট্যাক্সি যাচ্ছিল। পশুপতিবাবু সেটাকে ইঙ্গিত করে ডেকে তার উপরে উঠে বসলেন। কিশোর গাড়ির মধ্যে ঝুঁকে তার পা চেপে ধরে বলল, বাবা, আপনার পা ছুঁয়ে বলছি। প্রত্যুত্তরে পশুপতিবাবু কড়া সুরে ট্যাক্সি চালককে বললেন, হাওড়া স্টেশন। ট্যাক্সি বাইরে বেরিয়ে গেল। পাংশু শুষ্ক মুখে কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে থেকে কিশোর আস্তে আস্তে বাড়ি ঢুকল। বাবা তো তার চরিত্রের ওপর একটা জঘন্য সন্দেহ করে সমস্ত সম্বন্ধ ছিন্ন করে দিয়ে চলে গেলেন। কিন্তু এদিকে বিমলার কাছে সে মুখ দেখাবে কি করে? আর এরূপ একটা কুৎসিত ব্যাপারের পর বিমলা যদি তার আত্মমর্যাদা রক্ষার জন্য তার সংসর্গ ত্যাগ করতে চায়, এ অপমান যদি সে সহ্য করতে না পারে। নিজের ঘরে ফিরে কিশোর দেখল মেঝের ওপর বাম বাহুতে ভর দিয়ে বিমলা হিট হয়ে বসে আছে। সে প্রবেশ করতেই মুখ তুলে জিজ্ঞাসা করল, রইলেন না, চলে গেলেন? হ্যাঁ, চলে গেলেন। কিশোর শান্তভাবে একটা চেয়ারে বসে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে বিমলা বলল, ঠাকুরপো, আমার জন্য আজ তোমার বাপের সঙ্গে ছাড়াছাড়ি হলো। তুমি না হয়ে অন্য আর কেউ হলে আমি এ মনোমালিন্য হতে দিতাম না, নিজে সরে দাঁড়াতাম। কিন্তু তোমাকে তো আমি অপমান করতে পারবো না। তোমার বাবা বিষয়ী লোক। আমার সম্বন্ধে তিনি যা খুশি ভাবতে পারেন। আমাকে তো তিনি চেনেন না। কিন্তু তোমার মতো ছেলেকে বাবা হয়ে তিনি চিনলেন না, মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে গেলেন। এই বড় আশ্চর্য। যাক, তার বিষয়ে আশয়ে দিন দিন শ্রীবৃদ্ধি হোক। তোমার মতো ছেলে তিনি হারালেন, এই বোধ হয় তার সবচেয়ে বড় লোকসান। কিশোর 2 হাতে মুখ ঢেকে অবরুদ্ধ কণ্ঠে বলল, বৌদি। বাবা মিথ্যে সন্দেহ করে ছেড়ে গেলেন, তুমিও আমায় ছেড়ে যেও না। বিমলা উঠে এসে তার কাঁধে হাত রেখে বলল, না, আমি তোমায় ছেড়ে যাব না। তুমি আর আমরা সাধারণ দুর্বল মানুষ নই। নিজেরা মুখে না বললেও কথা সত্যি। আমরা দুজনে মিলে দেখাবো যে অপরাধ আমাদের মধ্যে নেই, অপরাধ আছে সমাজের মনে। অন্যান্য সামান্য ছোট মানুষের পক্ষে সতর্কতা যে বিধিনিয়ম আছে, আমাদের বেলায় তা খাটে না। এ কথা সমাজ যদি দেখতে পায় ভালো, না পায় তাতেই বা ক্ষতি কী? আমরা তো জানি আমরা খাঁটি আছি। নাও, এখন ওঠো, স্নান করবে, চলো। তোমার কলেজের বেলা হয়ে গেছে। বলে বিমলা দ্রুত পদে নিচে নেমে গেল। কলেজে চাকরি পাবার পর কিশোর নিজের বাসায় দোতলার একটা ঘরে নিজের প্রয়োজন উপযোগী একটা ছোটোখাটো ল্যাবরেটরি করেছিল। সত্যিকার কোনো কাজ করতে পারবে এমন আশা তার ছিল না, কিন্তু বিজ্ঞানের এই দিকটাতে নাকি তার অসাধারণ ঝোঁক ছিল। তাই প্রত্যেক রাত্রে এবং ছুটিছাটার দিনে প্রায় দিনরাত সেই ঘরের দ্বার বন্ধ করে বুনসেন বার্নার জ্বালিয়ে টেস্ট টিউব গরম করে নানা প্রকার বিকট দুর্গন্ধ বের করত এবং বাড়ি দূষিত করে তুলত। মাঝে মাঝে বিমলা কৌতূহলী হয়ে তার ম্যাজিক দেখতে এসে ক্রমে আকৃষ্ট হয়ে পড়েছিল। কিশোর হেসে বলতো, বৌদি, তুমি হলে আমার ছাত্রী। তোমাকে কর্ক বেরিং থেকে আরম্ভ করে যা কিছু জানি সব শেখাবো। দেখবে তখন কি বিচিত্র এক শক্তিময় জগৎ এইসব কলকবজার ভিতর দিয়ে ধরা পড়ে। বিমলা এসে উত্তর দিত, কলেজে এত ছাত্র পেয়েও তোমার তৃপ্তি নেই, আবার বাড়িতেও ছাত্রী চাই, কিন্তু আমি কি সব বুঝতে পারবো? কিশোর দুঃখ করে বলতো, বৌদি, তোমার শিকি বুদ্ধি আর অধ্যাবসায় যদি কলেজের ছেলেগুলোর থাকতো, তাহলে কি আর আমার ভাবনা ছিল? যে দিনের কথা গত অধ্যায়ে বলা হয়েছে, সেই দিন রাত্রে
এই ল্যাবরেটরির ঘরে বসে কিশোর কিছু একটা করবার চেষ্টা করছিল। দিনের বেলাটা কাজকর্মে কোনো রকমে কেটেছিল, কিন্তু রাত্রে আহারের পর সময়টা আর কাটতেই চাইছিল না। সকাল সকাল আহার শেষ করে অনেক রাত্রি পর্যন্ত ল্যাবরেটরিতে কাজ করা তার অভ্যাস হয়ে গিয়েছিল। 12টার আগে কোনো মতেই ঘুম আসতো না, কিন্তু আজ সন্ধ্যে থেকেই সময়টা যেন ভারী হয়ে তার কাঁধের ওপর চেপেছিল। কাজেও মন বসছিল না। কেবল সেই অত্যন্ত অরুচিকর ব্যাপারটা নাছোড়বান্দা ভিক্ষুকের মতো তার মনের পশ্চাতে লেগেছিল। পাশের একটা বাড়ি থেকে উচ্চ কল্লোহাস্য ও বাদ্যযন্ত্রের সহযোগে গানের সুর ভেসে এসে তার অস্থির চিত্ত আরও বিভ্রান্ত করে দিচ্ছিল। দূরের একটা গির্জার ঘড়িতে সশব্দে 11টা বেজে গেল। তখন কিশোর বিরক্ত হয়ে উঠে পড়ল। ঘরের আলো নিভিয়ে চোখে মুখে জল দিয়ে ভিতরকার বারান্দায় এসে দাঁড়াতেই তার চোখে পড়ল বারান্দার অপর প্রান্তে বিমলার শয়নঘরে ভেজানো দরজার ফাঁক দিয়ে আলো আসছে। প্রায় 2 ঘন্টা আগে বিমলা শুতে গিয়েছে, তাই কিছু আশ্চর্য হয়ে কিশোর দরজার কাছে গিয়ে মৃদুস্বরে ডাকল, বৌদি, জেগে আছো? ভিতর থেকে শান্ত স্বরে উত্তর আসলো, হ্যাঁ, এসো। ধীরে ধীরে দরজা ঠেলে কিশোর ঘরে ঢুকল। ঘরের কোণে পিলসুজের ওপর প্রদীপ জ্বলছিল। শয়নঘরে বিমলা বৈদ্যুতিক বাতি ব্যবহার করত না। প্রবেশ করেই কিশোর সচকিতভাবে জিজ্ঞাসা করল, এ কি বৌদি, মাটিতে শুয়েছে? বড্ড মাথা ধরেছে ঠাকুরপো, আর ভারী বুক ধড়ফড় করছে, বলেই শীতল মেঝের স্পর্শ আরও ভালো করে নেওয়ার জন্য উপুর হয়ে শুলো। বুক ধড়ফড় করা বিমলার আগের থেকেই ছিল। মাথা ধরার উপসর্গও নতুন নয়। তার উপর সে পূজা অর্চনায় আহারের অনিয়ম করতে ছাড়ত না। অনশন উপবাস তো লেগেই ছিল। এই নিয়ে কিশোরের কাছে অনেকবার বকুনিও খেয়েছে, কিন্তু আজ তার এই অসুস্থতার মূলে যে অনেকখানি মানসিক ক্লেশ নিহত আছে তা বুঝে কিশোর তিরস্কারের কথা মুখে আনতেও পারল না। তবু সে জানত না যে আজ সমস্ত দিন বিমলা নিরম্ব উপোস করে গেছে। কিশোরের একটা হোমিওপ্যাথি বক্স ছিল, তার সাহায্যেই সে জগতের যাবতীয় রোগ আরাম করত। সে তাড়াতাড়ি ভিতর থেকে একটা ওষুধ খুঁজে আনতে গেল। পাশের বাড়িতে গান বাজনার সুর ও অর্গানের বাজনা তখন উচ্চ থেকে উচ্চতর হয়ে উঠছিল। ঔষধ নিয়ে ফিরে আসতেই বিমলা ব্যাকুল কণ্ঠে বলল, আমায় এমন কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারো ঠাকুরপো, যেখানে গোলমাল চেঁচামেচি নেই, যেখানে শান্তিতে দুদণ্ড ভাবতে পারা যায়। বলেই 2 বাহু দিয়ে মাথাটা চেপে ধরে যেন বাইরের শব্দ নিরোধ করার চেষ্টা করতে লাগলো। কিশোর প্রথমে কথাটা বুঝতে পারল না, তারপর বুঝে জিজ্ঞাসা করল, ঝি কোথায়? বাহুর ভিতর থেকে বিমলা বলল, তার মার অসুখ, আমি তাকে ছুটি দিয়েছি। দাসীটা প্রায় প্রত্যেক দিনই কাজের অছিলা করে রাত্রেবেলা বাড়ি চলে যায়। কিশোরের বাসার পাশ দিয়ে একটা গলি গিয়েছিল। যে বাড়ি থেকে গান বাজনার আওয়াজ আসছিল সেটা ছিল গলির ওপাশে, কিন্তু সদর রাস্তার উপরেই। 2টো বাড়ির মধ্যে কেবল সংকীর্ণ গলির ব্যবধান। দোতলার বাড়িখানা এতদিন খালি পড়েছিল। মাত্র 3-4 দিন পূর্বে একটি নতুন পরিবার এসে ভাড়া নিয়েছেন। এই পরিবারে আজ একটা ক্ষুদ্র উৎসব ছিল। এরা হিন্দু বটে, কিন্তু স্ত্রী স্বাধীনতা সম্বন্ধে সাধারণ হিন্দুদের অপেক্ষা অগ্রগামী ছিলেন। পর্দা প্রথা, বাল্যবিবাহ সম্বন্ধেও প্রচলিত কুসংস্কার ছাড়াই উঠেছিলেন। আজ এই বাড়ির একমাত্র কন্যা সুহাসিনীর অষ্টাদশ জন্মতিথি উপলক্ষে কয়েকজন বন্ধু নিমন্ত্রণ হয়েছিলেন। নিমন্ত্রিতদের মধ্যে অধিকাংশই স্ত্রীলোক। আহারাদির পর সকলে মিলে ড্রয়িং রুমে গল্পগুজব করছিল। সুহাসিনী অর্গানে বসে গান গাইছিল এবং একটি ইংরেজি বেশধারী গোঁফ কামানো যুবক চিবুকের নিচে বেহালা চেপে ধরে ছড় টানছিল। কিশোর বাড়ির বাইরে থেকে 2-1 বার ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ড্রয়িং রুমের পর্দা ঠেলে ভিতরে প্রবেশ করল।
একজন যুবককে সহসা প্রবেশ করতে দেখে মাঝপথে গান থেমে গেল এবং সঙ্গে সঙ্গে সকলের দৃষ্টি এই অপরিচিত আগন্তুকের ওপর গিয়ে পড়ল। রাত্রি অনেক হয়েছিল, তাই আকস্মিক আবির্ভাবে সকলের মুখেই একটা উদ্বেগের ছায়া পড়ল। এ পাড়ায় সবে আসা হয়েছে, পাড়া পড়শের সঙ্গে সেরকম আলাপ হয়নি। এ কে? হঠাৎ খবর না দেই অসংকোচে ঘরের মধ্যে ঢুকে পড়ল। কিশোর ঘরের মাঝখান পর্যন্ত গিয়ে সম্মুখে যে বৃদ্ধগোছের লোকটি বসেছিলেন তাকে সম্বন্ধ করে বললেন, আমাকে মাফ করবেন, পাশের বাড়িতে আমি থাকি, আমার বৌদির শরীর খুব অসুস্থ, আপনাদের গান বাজনায় তার বিশ্রামের ব্যাঘাত হচ্ছে। সকলে স্তব্ধ হয়ে বক্তার মুখের পানে তাকিয়েছিল। কেউ যেন কিছু বুঝতেই পারল না। বাড়ির কর্তা বিনয়কৃষ্ণবাবু কি একটা বলবার চেষ্টা করলেন, কিন্তু দুবার হাঁ করা ছাড়া কোনো কথাই বের করতে পারলেন না। যে যুবকটি বেহালা বাজাচ্ছিল সে কেবল উপস্থিত বুদ্ধি হারালো না, একটু বিরক্তভাবে বলল, না বলে কয়ে তো ঘরের মধ্যে ঢুকে এলেন, আপনি কে জানতে পারি কি? কিশোর বলল, বললাম তো পাশের বাড়িতে আমি থাকি। যুবকটি বলল, তা আমিও শুনেছি, কিন্তু সে তো আর পরিচয় হলো না। যাকগে, আপনি এখন কি চান? কিশোর কি চায় পূর্বেই বলেছিল, এখন আবার পুনরুক্তি করল। গম্ভীর মুখে কিশোরের বক্তব্য শুনে যুবক বলল, তা আপনি যদি নিজের বাড়ির জানালাগুলো বন্ধ করে দেন তাহলে সুবিধা হতে পারে। কিশোর বলল, এত কাছ থেকে জানালা বন্ধ করে দিলে কোনো সুবিধাই হবে না, বরঞ্চ যেটুকু হাওয়া যাচ্ছে তাও বন্ধ হয়ে যাবে। যুবক আরও গম্ভীর হয়ে ও বলে বেহালাখানা আবার হাতে তুলে নিল। সুহাসিনী মিউজিক টুলের ওপর বসে এতক্ষণ এক দৃষ্টে কিশোরের দিকে তাকিয়েছিল। তার একাগ্র দৃষ্টির দ্বারাই আকৃষ্ট হয়ে যেন কিশোর সেদিকে ফিরল। অনুনয়ের কণ্ঠে বলল, রাতও অনেক হয়েছে, 11:30 বাজে, এখন যদি আপনারা। যুবকটি কিশোরের কথা শেষ হতে দিল না, ভ্রুভঙ্গি করে বলল, রাত অনেক হয়েছে এ কথার মানে কি? আপনি কি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছেন? তাহলে এও আপনি জেনে রাখুন যে আমার মামা এই কলকাতা শহরের একজন ডেপুটি পুলিশ কমিশনার। কিশোর মনে মনে অত্যন্ত বিরক্ত হয়ে বলল, না, আমি পুলিশের ভয় দেখাইনি, আর মামা ডেপুটি পুলিশ কমিশনার হলে আইন ভঙ্গ করার অধিকার জন্মায় কিনা তাও আমার জানা নেই। সুহাসিনীর দিকে ফিরে বলল, পাশের বাড়িতে একটা অসুস্থ মহিলা কষ্ট পাচ্ছেন, তাই আপনাদের অনুরোধ করছি। অকারণে আপনাদের আমোদ প্রমোদে বাধা দেওয়া আমার উদ্দেশ্য নয়, আপনারা আমাকে ক্ষমা করবেন। খোঁচা খাওয়া যুবক মনে মনে ভারী চটে ছিল। সুহাসিনীকে কোনো কথা বলার অবকাশ না দিয়েই সেই আবার কথা বলল, রুক্ষ স্বরে বলল, আপনিও আমাদের ক্ষমা করবেন, কিন্তু কোথায় কোন মহিলা কষ্ট পাচ্ছেন সেজন্য আমরা আমাদের আমোদ প্রমোদ বন্ধ করব কেন তা তো বুঝতে পারছি না। ওসব হবে না, আপনি যেতে পারেন। কিশোরের চোখে যুদ্ধ ঘনিয়ে উঠল। সে অন্য সকলের দিকে ফিরে কঠিন স্বরে জিজ্ঞাসা করল, আপনাদের সকলের কি তাই মত? গান বাজনা বন্ধ করবেন না? যুবকের গলার শিরা আবার উঁচু হয়ে উঠছিল, কিন্তু বিনয়কৃষ্ণবাবু এতক্ষণে তার হারানো কণ্ঠস্বর ফিরে পেলেন। তাড়াতাড়ি উঠে বললেন, না না অনুপম, তুমি চুপ করো, গোলমাল করে কাজ নেই। নতুন পাড়া, উনি যখন বলছেন বাড়িতে অসুখ, কাউকে এখানে চিনি না, বুঝলে না? আমরা গান বাজনা এখনই বন্ধ করে দিচ্ছি। অনুপম, তুমি থামো, হাঙ্গামায় দরকার নেই, অনেক রাত হয়েছে, আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন, আর গান বাজনা হবে না। বলেই ধপ করে আবার চেয়ারে বসে পড়লেন। আচ্ছা, ধন্যবাদ বলে কিশোর ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে গেলে ঘর কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর অনুপম প্রথম কথা বলল, ঠক করে বেহালাখানা বাক্সে বন্ধ করে বলল, আপনি ভালো করলেন না। কোথাকার কে তার ঠিক নেই,
খবর না দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ল, তাকে এরকমভাবে প্রশ্রয় দিয়ে আপনি উচিত করেননি। বদমাইশ লোক ওতে মাথায় চড়ে বসে। ঘরে যে কয়টা পৌর রমণী উপস্থিত ছিলেন তাদের মুখে এতক্ষণে বাক্যস্ফূর্ত হয়নি। এবার একজন কথা বললেন। ইনি অনুপমের জননী। বললেন, লোকটা যেন চোয়ার, কাঠখোট্টার মতো কথা কইবার কি ধরন, যেন মারতে এলো। কি জানি বাপু, আমার তো একটুও ভালো বোধ হলো না। তিনি মুখখানা বিকৃত করলেন। বিনয়কৃষ্ণবাবু আমতা আমতা করে বললেন, কি জানি, কিছুই তো বলা যায় না। বলল যখন বাড়িতে অসুখ, তখন আর কি বলার। অনুপম বলল, একদম বাজে কথা। আমি নিশ্চিত বলতে পারি লোকটার অন্য কোনো মতলব ছিল। হয়তো এ ছুতো করে বাড়ির ভেতরটা দেখে গেল। অত্যন্ত ভীত হয়ে বিনয়কৃষ্ণবাবু বললেন, না না অনুপম, তুমি ভুল করছো। চোর ছেঁচোরের মতো চেহারা তো নয়, বরং ভদ্রলোক বলেই মনে হলো।